নমস্কার, নটা নিউজ রুম লাইভে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং নিউজ রুম লাইভের শুরুতেই ভ্যাকসিনের খোঁজ, অর্থাৎ এই মুহূর্তে ভ্যাকসিনের খোঁজ চলছে সব দেশে, প্রায় সব দেশেই ভ্যাকসিনের খোঁজ চলছে। কিন্তু কতদূর এগিয়েছে ভ্যাকসিনের ভবিষ্যৎ কি? 138-এর বেশি ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে গবেষণা চলছে। বিশ্ব জুড়ে কোভিড-19 ভ্যাকসিনের খোঁজে একাধিক দেশে যে গবেষণা চলছে তাতে 138টির বেশি ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে গবেষণা, যার মধ্যে 5টি ভ্যাকসিন দৌড়ে এগিয়ে রয়েছে। হিউম্যান ট্রায়াল হয়নি এই 138টি ভ্যাকসিন যা নিয়ে গবেষণা চলছে। 17টি ভ্যাকসিন কতটা নিরাপত্তার ডোজ পরীক্ষা চলছে এবং এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন চূড়ান্ত ছাড়পত্র পায়নি। কোন পরিস্থিতিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ভ্যাকসিনের খোঁজ চলছে, বিশ্ব জুড়ে 138-এর বেশি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে, সেই গবেষণার ভবিষ্যৎ কি দেখে নেওয়া যাক চট করে একবার। 5টি ভ্যাকসিনের পরীক্ষা সবচেয়ে এগিয়ে, পরীক্ষার একাধিক ধাপ মিলিয়ে গবেষণায় গতি আনার একটা চেষ্টা চলছে। এর মধ্যে 138টি ভ্যাকসিন, যে ভ্যাকসিন কতটা নিরাপদ তার ডোজ পরীক্ষা করা হচ্ছে, কতটা নিরাপদ তা দেখা হচ্ছে। 17টা ভ্যাকসিন কতটা নিরাপদ এবং তার ডোজ পরীক্ষা করে দেখা হচ্ছে কতটা ডোজে দেওয়া যেতে পারে, অর্থাৎ কতটা দিলে তাহলে কাজ হতে পারে এবং সেটা আদৌ নিরাপদ কিনা। 9টি ভ্যাকসিনের ক্ষেত্রে অতিরিক্ত কতটা নিরাপদ তার পরীক্ষা চলছে এখন, এবং 3টি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। তবে কোনো ভ্যাকসিনেরই চূড়ান্ত ছাড়পত্র এখনো পর্যন্ত মেলেনি। কিন্তু কিভাবে ভ্যাকসিনের পরীক্ষা হয় এক নজর একবার দেখে নেওয়া যাক। 5টি ধাপ রয়েছে মূলত। এই 5টি ধাপের মধ্যে প্রথম ধাপ প্রাথমিক পর্যায়ে পশুর শরীরে ভ্যাকসিনের প্রয়োগ করা হয়। দ্বিতীয় ধাপ কি? অল্প সংখ্যক মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খতিয়ে দেখা হয়। 3 নম্বর ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 3 নম্বর ধাপে 100 জন ভলেন্টিয়ারকে দলে ভাগ করে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কি? বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের শরীরে ভ্যাকসিন পরীক্ষা করা হয় এবং বয়সের পার্থক্যে ভ্যাকসিনের প্রভাব কতটা পড়ছে তা খতিয়ে দেখা হয়। এ তো গেল 3 নম্বর ধাপ। এবার 4 নম্বর ধাপের ক্ষেত্রে কিন্তু 1000 ভলেন্টিয়ারকে দলে ভাগ করে ভ্যাকসিন প্রয়োগ করা হয় এবং ভ্যাকসিন দেওয়ার পর কতজন করোনা আক্রান্ত তা খতিয়ে দেখা হয়। 5 নম্বর ধাপ, যে ধাপের কথা আপনাদের একটু আগেই বলছিলাম, এখনো পর্যন্ত চূড়ান্ত ছাড়পত্র মেলেনি, ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয় এই 5 নম্বর ধাপে। অর্থাৎ এই ধাপ কমপ্লিট করলে তারপরেই কোনো ভ্যাকসিন ব্যবহার করা যেতে পারে। সব ধাপ সফল হলে তারপরে ভ্যাকসিন ব্যবহারে চূড়ান্ত ছাড়পত্র মেলে। ভ্যাকসিনের ধরনগুলো এবার একবার দেখে নেওয়া যাক। যেমন জেনেটিক ভ্যাকসিন নিয়ে কারা কাজ করছে? মার্কিন সংস্থা মডার্না জেনেটিক ভ্যাকসিন, যা 3য় ধাপে রয়েছে মডার্নার এই ভ্যাকসিনের পরীক্ষা। মার্কিন সংস্থা মডার্নার এই জেনেটিক ভ্যাকসিন, মার্কিন সংস্থা ইনোভিওর ডিএনএ নির্ভর ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এই ভ্যাকসিন প্রয়োগে করোনার অ্যান্টিবডি তৈরি হতে পারে সেরকমই দাবি করা হচ্ছে। ফেজ 1 এবং 2-তে চলছে হিউম্যান ট্রায়াল। জেনেটিক ভ্যাকসিন নিয়ে কাজ করছে জার্মান সংস্থা বায়োনটেকের mRNA ভ্যাকসিন। মার্কিন ও চীনা সংস্থার সঙ্গে যৌথভাবে গবেষণা। ফেজ 1 এবং 2-তে এই গবেষণা রয়েছে। এছাড়াও লন্ডনে ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডনে আরএনএ ভ্যাকসিনের পরীক্ষা হচ্ছে। ফেজ 1-এ রয়েছে ভ্যাকসিনের পরীক্ষা এবং জেনেটিক ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে কিওরভ্যাকও একরকম জেনেটিক ভ্যাকসিন, জানিয়ে এখনো পর্যন্ত কাজ চলছে। ভাইরাল ভেক্টর ভ্যাকসিন, এই ভাইরাল ভেক্টর ভ্যাকসিন কি? যার মাধ্যমে শরীরে ভাইরাস এবং ভাইরাস থেকে কোষে করোনার জিন তৈরি এবং করোনার জিন মোকাবিলা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। ঠিক এইভাবে একের পর এক ভ্যাকসিন কিভাবে কাজ করবে তা দেখা হচ্ছে এবং কোনোটারই এখনো পর্যন্ত ছাড়পত্র মেলেনি। তার কারণ এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কোনো ভ্যাকসিন সফল তা বলা সম্ভব হয়নি। কিন্তু এরই মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও একটা খারাপ খবর দিচ্ছে। বলছে এই নিউ নর্মাল লাইফই আমাদের এখন নর্মাল লাইফ হয়ে যাবে, অর্থাৎ পুরনো যে দিনগুলো ছিল সেই দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না। করোনাকে নিয়েই আমাদের থাকতে হবে, করোনার সঙ্গী করেই থাকতে হবে। করোনা সংক্রমণে আক্রান্ত গোটা বিশ্ব, 1 কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে আরও আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর প্রধানের হুঁশিয়ারি, এখনই একাধিক দেশের সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না করলে বিপদ আরও বাড়বে, পরিস্থিতি খারাপের চেয়ে আরও খারাপ হবে, কারণ করোনাই এখন মানুষের প্রথম শত্রু। I want to be straight with you. There will be no return to the old normal for the foreseeable future. I repeat, there will be no return to the old normal for the foreseeable future. But there is
a roadmap to a situation where we can control the disease and get on with our lives. সম্প্রতি বিজ্ঞানীদের একাংশের দাবি করোনার ভাইরাস বায়ুবাহিত, সেক্ষেত্রে বিপদ আরো বেশি। হুয়ের আশঙ্কা করোনা মুক্তি দূরের কথা, পুরনো স্বাভাবিক দিন আর ফিরবে না। করোনাকে নিয়েই বাঁচতে হবে বিশ্ববাসীকে। কিন্তু এই পরিস্থিতিতেও একাধিক দেশ সতর্ক হচ্ছে না, ভুল পথে নাগরিকদের নিয়ে যাচ্ছে। অভিযোগ হুয়ের প্রধানের। ভ্যাকসিন এখনো নেই, তাহলে করোনার থেকে বাঁচার উপায় কি? সেই পুরনো টোটকা, মাস্ক ব্যবহার মাস্ট, সামাজিক দূরত্ব বজায় রাখা, প্রয়োজন মতো রোডম্যাপ তৈরি, সর্বোপরি সঠিক পরিকল্পনা ও সচেতন হওয়া ছাড়া মহামারীর বিরুদ্ধে জয় পাওয়া অসম্ভব, সতর্ক করছে হু। নিউজ 18 বাংলা। এতদিন পর্যন্ত মনে করা হচ্ছিল অ্যান্টিবডি তৈরি হয়ে গেলেই বাঁচোয়া, করোনা থেকে হয়তো মুক্তি মিলবে, কিন্তু তাতেও মুক্তি মিলছে না। কারণ যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে তার মেয়াদ মাত্র 3 মাস, তারপরেই সেই অ্যান্টিবডির কার্যক্ষমতা কমে যাচ্ছে। তাহলে উপায় কি? উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা। শুরু করেছে, অর্থাৎ অ্যান্টিবডির ক্ষমতা কমলে ফের শরীরে হামলা চালাতে পারে করোনা। এখানেই ধাক্কা খাচ্ছে হার্ড ইমিউনিটির তত্ত্ব। অ্যান্টিবডি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার প্রথম ধাপ। এক্ষেত্রে যদি করোনার অ্যান্টিবডি বেশি দিন না থাকে, তাহলে বারবার করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা। একদল গবেষকের দাবি, জ্বরের মতোই বারবার ফিরে আসবে করোনা, সেক্ষেত্রে কাজে আসবে না ভ্যাকসিন। তাই বিজ্ঞানীদের দাবি, সাময়িক নয়, করোনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এমনই ভ্যাকসিন প্রয়োজন, না হলে বারবার ফিরে আসবে করোনা। নিউজ 18 বাংলা। বলা হয়েছিল 14 জুলাই পর্যন্ত কলকাতার কন্টেনমেন্ট জোনগুলো লকডাউন থাকবে, কিন্তু সেই মেয়াদ বাড়ানো হলো, অর্থাৎ 19শে জুলাই, আরও 4 দিন, 19শে জুলাই। 15ই জুলাই পর্যন্ত লকডাউন থাকার কথা ছিল কলকাতার কন্টেনমেন্ট জোনে, যা শেষ হচ্ছিল আগামীকাল। আরও 4 দিন বাড়ানো হলো। তারই পাশাপাশি উত্তরবঙ্গের 4টি জায়গা, জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি এবং কোচবিহার, উত্তরবঙ্গের 5টি শহরের যে কন্টেনমেন্ট জোন, সেখানেও কড়া লকডাউনের কথা বলা হচ্ছে, যা থাকবে 19শে জুলাই পর্যন্ত। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমরাজ, দেখো, রাজ্যের স্বরাষ্ট্র সচিব আজকে রাজ্যের সব জেলা শাসকদের এই চিঠি পাঠিয়েছেন এবং যেখানে তিনি চিঠিতে স্পষ্টভাবে জানিয়েছেন যে কন্টেনমেন্ট জোনগুলিতে 15ই জুলাই পর্যন্ত লকডাউন চলে, বিশেষত কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে অঞ্চলগুলি রয়েছে, সেখানে লকডাউনের মেয়াদ 19শে জুলাই পর্যন্ত বাড়ানো হলো এবং সেই লকডাউন আরো কড়াকড়ি করার কথা বলা হলো। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি যে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষত জলপাইগুড়ি, মালদা, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং তার সঙ্গে শিলিগুড়ি, এগুলিতেও লকডাউন 15ই জুলাই থেকে যে অঞ্চলগুলি অর্থাৎ কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেগুলিতে 15ই জুলাই পর থেকে লকডাউন হবে, থাকবে 19শে জুলাই পর্যন্ত। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের এমনই চিঠি পাঠিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। এবং কলকাতার যে কন্টেনমেন্ট জোন, সেই কন্টেনমেন্ট জোনে যেন লকডাউন মানে মানুষ যেন কোভিডের জন্য যা যা সতর্কবার্তা, সেই সতর্কবার্তা মেনে চলেন। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম আবেদন জানিয়েছেন। আমরা আবার দুহাত জুড়ে সবাইকে অনুরোধ করছি, লকডাউন, কন্টেনমেন্ট জোন, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, এটা কোনোটাই সরকারের কোনো লাভ না। এইটা আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদে, সুস্থ থাকার তাগিদে এটা বলছে। আমার মাস্ক, আমার সোশ্যাল ডিস্টেন্সিং আমাকে সুস্থ রাখবে, সেই কাজটার জন্যই বারবার করে এত মুখ্যমন্ত্রী প্রচারে বলছেন, বারবার করে বলছেন, শুধু নিজেদের সুস্থ রাখার জন্য, কারোর উপকারের জন্য না। এইটা যদি আমরা উপলব্ধি না করি, আমরা নিজেরাই কোনো না কোনো সময় অসুস্থ হয়ে পড়ব। সুইসাইড নোট, নিউজ 18 বাংলার হাতে। সোমবার রায়গঞ্জের বালিয়ামোড়ে উদ্ধার দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ, গলায় ফাঁস দেওয়া, জামার পকেটে চশমা ও কাগজপত্র রাখা। সোমবারই পুলিশ জানায়, মৃত বিধায়কের জামার পকেট থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে। নিউজ 18 বাংলার হাতে আসা বিধায়কের ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার ইঙ্গিত।
ময়নাতদন্তের রিপোর্টে 3টি বিষয়ের উল্লেখ রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, নন কন্টিনিউয়াস লিকেচার মার্ক। এর মানে বিধায়কের গলা জুড়ে দড়ির দাগ মেলেনি, খুন করা হলে সম্পূর্ণ গলায় দড়ির দাগ থাকত। দ্বিতীয়ত, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে নো ইনজিওরি মার্ক। এক্ষেত্রে শরীরের বাইরে ও ভেতরে কোনো রকম আঘাতের চিহ্ন মেলেনি। ময়নাতদন্তের রিপোর্টের শেষ পর্যায়ে উল্লেখ রয়েছে অ্যান্টিমর্টেম ইন নেচার। এর মানে জীবন্ত অবস্থায় গলায় ফাঁস লাগায় মৃত্যু, তাই গলার একাংশে দড়ির দাগ পাওয়া গেছে। তবে বিধায়কের শরীরে বিষ বা অন্য কিছু প্রয়োগ করা হয়েছিল কিনা তা জানতে ভিসেরা পরীক্ষা করা হবে। একজন লোককে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হলো, দিয়ে এবার যখন সে চেয়ারে বসে আছে বা এই চেয়ারে বসে আছে ঝিমোচ্ছে, সেই সময় যদি পেছন থেকে কেউ এসে গলায় ফাঁস দিয়ে উপরে কোথাও আটকে দেয়, তাহলে তো একই জিনিস হবে। তা সেই জন্যই ওই যে শেষকালের অটোপসি আছে লিখেছে না, ডেথ ওয়াজ ডিউ টু দি এফেক্টস অফ হ্যাঙ্গিং অ্যান্টিমর্টেম ইন নেচার, ফার্দার ওপিনিয়ন উইল বি গিভন আফটার রিসিট অফ রিপোর্ট অন প্রিজার্ভড আর্টিকেলস। প্রিজার্ভড আর্টিকেলস মানে ভিসেরা। প্রাথমিক তদন্তে আত্মহত্যাই অনুমান করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টও সেদিকেই ইঙ্গিত করছে। সিভিল সার্জনের মন্তব্য প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, ডেথ ওয়াজ ডিউ টু এফেক্টস অফ হ্যাঙ্গিং অ্যাজ নোটেড অ্যাবাভ অ্যান্টিমর্টেম ইন নেচার। পোস্টমর্টেম রিপোর্ট অধ্যয়ন করে প্রাথমিকভাবে রাজ্য পুলিশ অনুমান করছেন ঘটনাটি সম্ভবত আত্মহত্যা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত। নিশ্চিত হতে ভিসেরা রিপোর্টের অপেক্ষায় সিআইডি। নিউজ 18 বাংলা। একাধিক আর্থিক লেনদেন নিয়ে মানসিক চাপে পড়ে যান হেমতাবাদের বিধায়ক। সেখান থেকেই অবসাদ এবং সেজন্যই সম্ভবত আত্মহত্যা প্রাথমিক অনুমান পুলিশের। এবং মানসিক অবসাদে যে তিনি ভুগছিলেন তা জানিয়েছেন তার স্ত্রীও। সিপিএম এর টিকিটে বিধায়ক হলেও গত বছর বিজেপিতে যোগ দেন উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়। সোমবার ভোরে তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছে রহস্য। তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। প্রাথমিক তদন্ত এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পেয়ে পুলিশের অনুমান হেমতাবাদের বিধায়ক সম্ভবত আত্মহত্যাই করেছেন। প্রাথমিকভাবে রাজ্য পুলিশ অনুমান করছেন ঘটনাটি সম্ভবত আত্মহত্যা। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা, কিন্তু আত্মহত্যার কারণ কি? পুলিশের প্রাথমিক অনুমান টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে চাপে পড়ে যান দেবেন্দ্রনাথ রায়। সেই থেকে অবসাদ, তার জেরেই আত্মহত্যা করে থাকতে পারেন। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে বাম সরকারের আমল থেকে দেবেন্দ্রনাথ রায় রায়গঞ্জের মোহিনীগঞ্জ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার পদে। এই ব্যাংকেরই আরেকটি শাখা বিন্দোলে। বাম আমলে সেই ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন রায়গঞ্জের কৃষ্ণপুরের বাসিন্দা গোপাল মালাকার। দুই ব্রাঞ্চ ম্যানেজার গোপাল মালাকার এবং দেবেন্দ্রনাথ রায় মিলে চালকল খোলার পরিকল্পনা করেন। সেই মতো মালদার চাচলের বাসিন্দা মাবুদ আলীর সঙ্গে দেবেন রায়ের পরিচয় করিয়ে দেন গোপাল মালাকার। মাবুদের মাধ্যমে ইংরেজবাজারের নিলয় সিংহর সঙ্গে দেবেন রায়ের আলাপ হয়। গোপাল মালাকার, দেবেন রায় মৃত্যু রহস্যে পুলিশি তথ্যে বারে বারে নাম উঠে এসেছে গোপালবাবুর, নাম উঠে এসেছে নিলয় সিং এবং মবিদ আলীর। পুলিশি তথ্যে যেটা উঠে আসছে যে নিলয় সিং এবং মবিদ আলী, এদের কথা আপনি রেফার করুন। না না না, কোনোদিনই না, আমি ওনাদেরকে কোনোদিন দেখিও নি, জানিও না। নিলয় সিংহ রায়গঞ্জের সহকারী ব্যাংকে কাজ করতেন। নিলয় ৫-৬ বছর রায়গঞ্জে দেবেন্দ্রনাথ রায়ের বাড়িতে ভাড়াও থাকতেন। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে মাবুদের মাধ্যমে নিলয়কে প্রায় ১.৫ কোটি টাকা দেন দেবেন রায়। ২০১৬ সালে এই দেবেন রায়ের বিরুদ্ধেই মোহিনীগঞ্জ ব্যাংক থেকে ১,৩৭ লক্ষ টাকা তছরূপের অভিযোগ তোলেন মোহাম্মদ মনসুর আলী নামে এক ব্যক্তি। পুলিশের দাবি, তদন্তে জানা গিয়েছে বাড়ি বন্ধক রেখে নাবার্ডের থেকে ২৫ লক্ষ টাকা ঋণ নেন দেবেন্দ্রনাথ রায়। গত ৫-৬ মাস ধরেই তিনি অভিযোগ করতে থাকেন নিলয় প্রতারণা করেছে, কিন্তু কিছুতেই নিলয়ের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছিলেন না। অবসাদে ভুগতে থাকেন দেবেন রায়। পুলিশের অনুমান, নিলয় এবং মাবুদ আলী প্রতারণা করায় ব্যাংক থেকে বেআইনিভাবে নেওয়া বিপুল টাকা এবং অন্যদের থেকে নেওয়া ধার ফেরত দিতে পারছিলেন না দেবেন্দ্রনাথ রায়। তার জেরেই অবসাদে ভুগতে থাকেন। একটু মানসিক অবসাদে ছিল কয়েকদিন,
কেন এই অবসরটা তৈরি হয়েছিল কেন? ওই টাকা পয়সার জন্যই, টাকা পয়সা ওরা চিট করে নিল সেই জন্যই। ইংরেজবাজার থানার পুলিশ নিলয় সিংহকে আটক করে সিআইডির হাতে তুলে দেয়। আমার স্বামী কোনোভাবেই দোষী না, কারণ যা টাকা পয়সা নিয়েছে ওই মাহমুদ আলী নিয়েছে। মাবুদের খোঁজে মালদার চাঁচলের মতিহারপুরে অভিযান চালায় পুলিশ, কিন্তু তাকে ধরতে পারেনি। নিউজ 18 বাংলা। হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপানুতর। পুলিশি তদন্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, গেরুয়া নেতৃত্বের চাপ বাড়াতে রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দরবার। তৃণমূলের বক্তব্য, আইনের পথেই চলবে। পাল্টা বুধবার রাষ্ট্রপতির কাছে তৃণমূল। হেমতাবাদে বিধায়কের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে আত্মহত্যা, তবে তদন্ত শেষ হওয়ার অপেক্ষায় থাকছে না বিজেপি নেতৃত্ব। গেরুয়া নেতৃত্বের অভিযোগ, বিধায়কের খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে পুলিশ। পুলিশের ভেতরের খবর পুলিশই এটা করেছে, এবং তার বুকে যে নোট, সুইসাইড নোট ঢুকিয়ে দেয়, সেটাও পুলিশ করেছে। রাজ্য বিজেপি সভাপতির অভিযোগ নিয়ে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি, তবে এটা স্পষ্ট যে বিধায়কের মৃত্যুকে হাতিয়ার করে রাজনৈতিক চাপ বাড়াতে চাইছে বিজেপি। মঙ্গলবার এই ইস্যুতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি নেতৃত্ব। अब तो इंतहा हो गई है। विधायक को रात को 2 बजे घर से बुलाकर टांग दिया, इस प्रकरण को सुसाइड में बदल दिया। इस प्रकरण की सीबीआई जांच करना चाहिए, और साथ ही ऐसी सरकार को अब बने रहने का कोई अधिकार नहीं है। यह सरकार तत्काल इस भंग करना चाहिए। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করে বিজেপি প্রতিনিধি দল। বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে অমিত শাহের হস্তক্ষেপ দাবি করা হয়। বিজেপির বিরুদ্ধে পাল্টা সরব রাজ্যের শাসক দল। ইউপিতে যা হয়, গুজরাটে যা হয়, বা বিজেপি শাসিত স্টেটে যেগুলো হয়, সেটা পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি অফিসার নিরপেক্ষভাবে কাজ করে। ময়না তদন্ত যে করেছে তার প্রতিও সম্মান, রাষ্ট্রীয় ব্যবস্থার ওপরে অসম্মান, এইটা অত্যন্ত নিন্দনীয়। হেমতাবাদের বিধায়ক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করেই আপাতত আবর্তিত হচ্ছে রাজ্য রাজনীতি। নিউজ 18 বাংলা। বিজেপির পাল্টা তৃণমূল, আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকাচ্ছে, রাষ্ট্রপতির কাছে পাল্টা একথাই বলবে তৃণমূল। তার পাশেই তৃণমূল। দুর্নীতিতে অভিযুক্ত প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে, আমফান দুর্নীতিতে অভিযুক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। হাওড়ার তৃণমূল জেলা সভাপতি অরূপ রায়কে নির্দেশ ফিরহাদ হাকিমের। তুহিন দাস চন্দ্র, চিফ রিপোর্টার, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তুহিন, কি খবর রয়েছে বিষয়? দেখো, রাজীব বন্দ্যোপাধ্যায় যেদিনকে দুর্নীতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সেদিনকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে চুনোপুটিদের ধরা হচ্ছে, দুর্নীতিতে চুনোপুটিদের ধরা হচ্ছে, কিন্তু যারা রাঘব বোয়াল তাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। চুনোপুটিদের সামনে রেখে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে বাঁচানো হচ্ছে। এই বিস্ফোরক মন্তব্যের পর হাওড়া জেলার সভাপতি অরূপ রায়ের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্ব, এবং রাজীব বন্দ্যোপাধ্যায় অরূপ রায়কে ইঙ্গিত করেই বা অরূপ রায়কে আক্রমণ করেই কিন্তু এই কথা বলেছিলেন, সে বিষয়ে স্পষ্ট। তারপরে সুব্রত বক্সী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছেন গতকাল। আজকে ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেছে রাজীব বন্দ্যোপাধ্যায়, এবং তারপর যেটা জানা যাচ্ছে, দল কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াচ্ছে, এবং যে তালিকা রয়েছে, অর্থাৎ দুর্নীতি যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দুর্নীতি যারা করেছেন, সেই তালিকা অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। শুধুমাত্র কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থার কাউকে ছেড়ে দেওয়াটা হবে না। যে নির্দেশ হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ রায়কে দল থেকে নির্দেশ দেওয়া হলো, আজকের যেটা ফিরহাদ হাকিম একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে অরূপ রায়কে এই নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ রাজীব বন্দ্যোপাধ্যায় যে কথা বলছিলেন সেটাই সমর্থন করলো দল। যাদের বিরুদ্ধে দুর্নীতি তাদের কাউকে ছাড়া নয়, সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশেই কিন্তু এই ইস্যুতে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ তুহিন। বলার আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, সেখান থেকে আমি কোথাও নড়িনি, এবং দলকে বলে দিয়েছি
এই যে জিনিস হচ্ছে এটাকে বন্ধ করতে হবে, দল নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। আমি আমার বক্তব্য আমার মতো করে বলেছি এবং আমি এখনো বলছি যে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই নেত্রী করছেন এবং এই লড়াইয়ে আমিও একজন তার সহকর্মী হিসাবে আমি শুরু করেছি। দল থেকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাদের এগেনস্টে, আমি জেলা প্রেসিডেন্টকে বলবো তাদের পুরো লিস্টটাই করতে, অর্ধেক না পুরো লিস্টটাই করাবার জন্য। এবং দল উপজাতক হয়ে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ও যে স্টেটমেন্ট, যেরকম জেলা সেক্রেটারি স্টেটমেন্ট, এগুলো আমরা অ্যাপ্রুভ করি না। সুতরাং আমাদের প্রদেশের মিটিংয়ে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রদেশের প্রেসিডেন্টের, সেই ইনস্ট্রাকশন টু ফলো করতে হবে। জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হবে করোনা আবহে, অর্থাৎ এই করোনাকালে মাধ্যমিকের ফল প্রকাশ আগামীকাল সকাল 10টায় আনুষ্ঠানিক ঘোষণা এবং তারপর থেকে ওয়েবসাইটে মিলবে ফল। মার্কশিট কিভাবে পাওয়া যাবে তা কালই জানিয়ে দেওয়া হবে। 10 জনের মেধা তালিকা প্রকাশ হবে। মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কাল সকাল 10টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। আমরা প্রত্যেকবার যেরকম অনলাইনে ফল প্রকাশ করি, আগামীকাল ফল প্রকাশ করব 10:30 থেকে। সমস্ত ওয়েবসাইটের মাধ্যমে যেভাবে তারা অন্যবার ফল পায় সেইভাবে তারা ডিটেইল রেজাল্টস পেয়ে যাবে। হার্ড কপি আমরা কবে দেব এবং স্কুলগুলো থেকে ছাত্রছাত্রীরা কবে পাবে এ ব্যাপারে আমরা ডিটেইল গাইডলাইন তৈরি করেছি এবং সেটা আমরা কালকেই দিয়ে দেব। অভিভাবকরা তাদের ছাত্রের আইডেন্টিটি প্রমাণ নিয়ে এসে তারা স্কুল থেকে নিয়ে যাবে। এবারও প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ হবে 10টা র্যাঙ্কের জন্য। এবার সেই 10টা র্যাঙ্কে হয়তো 60 জন রইল। রেজাল্ট বেরোনোর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে চাই যে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। ডিটেলসটা মধ্যশিক্ষা পর্ষদ বলে দেবে কিভাবে কখন বেরোবে না বেরোবে ডিটেলসটা, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য, যারা ভালো করবেন তাদের জন্য তো থাকবেই। যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা সবার হয়েছিল সব পরীক্ষাটাই, সেই জন্য এখানে কিন্তু মেধা তালিকাটা বেরোবে সম্ভবত, এটা সিবিএসসি আইসিএসসি বেরোয়নি। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা বেরোবে সম্ভবত 17 তারিখে। সেক্ষেত্রে ওই মেধা তালিকার লিস্টের ব্যাপারে যেহেতু 3-4টে পরীক্ষা আমি কমপ্লিট হতে পারিনি, ওটা সিবিএসসি আইএসসির মতোই বড় বের করবে, সেটা উচ্চশিক্ষা পর্ষদ ডিটেলসটা বলবে। আমি ডিটেলসটা বলতে চাইছি না। সবার জন্য আমার অনেক অভিনন্দন রইল। যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য তো থাকলোই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমার আগাম অভিনন্দন রইল। আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট আউট। ফল জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলায়, ক্লিক করুন news18bangla.com-এ। মাধ্যমিকের রেজাল্ট জানুন আমাদের ওয়েবসাইটে www.news18bangla.com। লিখুন রোল নাম্বার সঙ্গে ডেট অফ বার্থ আর তারপর ক্লিক করুন চেক রেজাল্টে। এক ক্লিকেই পেয়ে যান মাধ্যমিকের ফল। ফল প্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকেরও। শুক্রবার 17 জুলাই বিকেল 4টে ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের। ওয়েবসাইটে এই ফল প্রকাশ হবে, তবে উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা প্রকাশ হবে না। এবং 31 জুলাইয়ের পর অভিভাবকদের হাতে রেজাল্ট তুলে দেওয়া হবে। 21 মার্চ উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা হয় এবং করোনার জেরে কয়েকটি বিষয়ের পরীক্ষা বাতিল হয়। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। অনারেবল চিফ মিনিস্টার যেটা বলেছেন সেটা আমাদের কাছে শিরোধার্য এবং আমরাও প্রাণপণ চেষ্টা করছি 17 তারিখেই 18 তারিখের জায়গায় 17 তারিখেই রেজাল্টটা যাতে বেরোয়। 31 তারিখে আমরা কথা মতো সমস্ত 52টা সেন্টারে আমাদের মার্কশিট পাঠিয়ে দেবো। বাচ্চাদের আরেকটুখানি ধৈর্য ধরতে হবে। তো ইতিমধ্যে তারা ওয়েবসাইট থেকে সমস্ত মার্কশিট তারা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও নিতে পারবে।
রাজস্থানের টান টান উত্তেজনা, বলা যেতে পারে রাজস্থানের প্রদেশ কংগ্রেসের টান টান উত্তেজনা। কারণ সচিন পাইলটকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হলো, প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরানো হলো এবং শেষ ক্ষেত্রে সচিন পাইলট টুইট করলেন, সত্যকে ধামাচাপা দেওয়া যায় না। মরু রাজ্যে মরু ঝড়, মুখ্যমন্ত্রী অশোক গেহলট বনাম উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের লড়াই। বিদ্রোহী পাইলটকে কড়া শাস্তি দিল কংগ্রেস। श्री सचिन पायलट जी को, श्री विश्वेंद्र सिंह जी को और श्री रमेश मीना जी को उप मुख्यमंत्री और मंत्री पद के भार से फौरी तौर से मुक्त किया जाता है। উপমুখ্যমন্ত্রীত্বের পাশাপাশি রাজস্থান কংগ্রেসের সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হলো সচিন পাইলটকে। राजस्थान की शिक्षा मंत्री के तौर पर सेवा कर रहे हैं गोविंद सिंह दोतासरा जी को राजस्थान प्रदेश कांग्रेस कमेटी का नया अध्यक्ष बनाया जाता है। সোমবার রাজস্থান কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে গড়হাজির থাকেন সচিন পাইলট ও তার ঘনিষ্ঠ বিধায়করা। এরপরেও হাইকমান্ড থেকে তাকে বার্তা দেওয়া হয় মঙ্গলবারের পরিষদীয় দলের বৈঠকে যোগ দিতে, কিন্তু পাইলট সেই পথে হাঁটেননি। তার অনুগামী বিধায়করাও অনুপস্থিত ছিলেন। এরপরই পাইলটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। श्री सचिन पायलट और कुछ उनके मंत्री साथी वो भारतीय जनता पार्टी के षड्यंत्र में भटक कर कांग्रेस पार्टी की सरकार को गिराने का षड्यंत्र और साजिश कर रहे हैं। ये अस्वीकार्य है। ऐसे वक्त में किसी की हिम्मत होना सरकार गिराने की, आप सोचिए दुर्भाग्यपूर्ण है कि नहीं। वो बीजेपी के हाथों में खेल रहे हैं। इन्होंने तय कर लिया है कि बीजेपी के साथ हॉबनॉबिंग हो चुकी है, सौदे हो चुके हैं और ये नई पार्टी बनाएंगे। पहले कहते बीजेपी में जाएंगे, लोग तैयार नहीं होते कि हम नई पार्टी बना लेंगे। विधानसभा में मांग कर रहे हैं, इसका मतलब क्या है कि बीजेपी के सहयोग से हम सरकार गिराएंगे। পাল্টা সচিন পাইলটের টুইট, সত্যকে ধামাচাপা দেওয়া যেতে পারে, পরাজিত করা যায় না। কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকের পরই রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্রের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। জানান সচিন পাইলট সহ 3 জন মন্ত্রীকে সরানো হয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের কাছে গেহলটের দাবি তার সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন রয়েছে। এই সুযোগে আসরে নেমে পড়েছে বিজেপি। তাদের দাবি, আস্থা ভোট ছাড়া রাজস্থান বিধানসভায় আর কোনো বিকল্প খোলা নেই। বিজেপির এই দাবি রাজ্যপাল মেনে নিলে রাজস্থান বিধানসভায় হবে আস্থা ভোট। তাতে মরু রাজ্যের নাটক আরো জমবে। নিউজ 18 বাংলা। জটায়ু দেখলে তার বইয়ের নাম দিতেই পারতেন। যে সোনালী রঙের বাঘের হদিশ মেলে একমাত্র কাজিরাঙ্গায়, সেই কাজিরাঙ্গা কর্তৃপক্ষ অবশ্য চিন্তায় পড়েছে। কারণ একটি মাত্র সোনালী বাঘের ছবি পাওয়া গিয়েছে। থাকার কথা তো 4টি, বাকি 3টে কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার, অথচ গায়ের কালো ডোরা খুবই হালকা। গায়ের রঙও হলুদ নয়, সোনালী। পেটের কাছটা পুরো সাদা, ঠিক যেন কমিক স্ট্রিপের পাতা থেকে উঠে আসা শিল্পীর কল্পনা। কল্পনা নয়, প্রকৃতির খামখেয়ালে জিন ঘটিত রহস্যে লুকিয়ে রয়েছে বাঘের এমন চেহারা। দেশের সবেধন নীলমণি সোনালী বাঘ বা গোল্ডেন টাইগারের ঘর অসমে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। বাঘের এই বিশেষ প্রজাতি পৃথিবী থেকে অবলুপ্তির পথে। হাতে গোনা কয়েকটি দেখা মেলে চিড়িয়াখানা নয়তো প্রজনন কেন্দ্রে। জঙ্গলের সোনালী বাঘ থুড়ি বাঘিনীর চলাফেরা কাজিরাঙ্গা ছাড়া কোথাও নেই। সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ হেন্ড্রের লেন্সবন্দি হয় সোনালী বাঘিনী। ময়ূরেশ আদর করে নাম রাখেন গোল্ডি। গোল্ডির ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয় নিমেষে। কিন্তু কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কর্তৃপক্ষের কপালে চওড়া হয়েছে চিন্তার ভাঁজ। কারণ নিউজ 18কে তারা জানিয়েছেন একা গোল্ডি নয়, কাজিরাঙ্গায় অন্তত 4টি সোনালী বাঘ থাকার কথা। If you call that golden tiger, then Kaziranga has at least another 3 more tiger, because we have photographic record of same coloration of 4 tigers.
So if you want to call golden tiger, then Kaziranga have 4 tigers. তাহলে কি বাঘের ডেরাতেই বাঘ বিপন্ন? সন্দেহ দৃঢ় হচ্ছে কাজিরাঙ্গার গহীন বনে। কাজিরাঙ্গার বনকর্মীরাই বাঘিনীকে ডাকেন কাজী 106 নামে। 2014 প্রথমবার এই বাঘের ছবি ক্যামেরাবন্দি হয়। তারপর থেকে প্রায় নিয়মিত ক্যামেরায় পোজ দিয়েছে কাজী 106। এই মুহূর্তে কাজিরাঙ্গায় রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা 121। পূর্ণবয়স্ক কাজী 106কে নিয়েই আশায় বুক বাঁধছে কাজিরাঙ্গা। মায়ের মতোই যদি গায়ের রং পায় এক আধটি ছানাপোনা, তাহলে আরও কিছুদিনের জন্য নিশ্চিন্ত। পৃথিবীতে একমাত্র জঙ্গল হবে কাজিরাঙ্গা, যেখানে দেখা মিলবে সোনালী বাঘের। নিউজ 18 বাংলা। এবার সেই হস্তি শাবকের খবর। বড়দের সঙ্গে যে ডুয়ার্সের চা বাগানে ঢুকে পড়েছিল, পা পিছলে নালায় পড়ে গিয়েছিল, পরে চা বাগানের শ্রমিকরাই তাকে উদ্ধার করে মায়ের কাছে পাঠিয়ে দেয়। সোমবার গভীর রাতে নিউ ডুয়ার্স চা বাগানে ঢুকে পড়ে 16টি হাতির দল। সেই দলেরই এই ক্ষুদে সদস্য আচমকা চা বাগানের কাঁচা নালায় পা পিছলে পড়ে যায়। বেকায়দায় আটকে পড়ে থেকেই আর্তনাদ করতে থাকে ক্ষুদে। সকালে বাগানের শ্রমিকদের নজরে আসে হস্তি শাবক। সে তখন মৃত প্রায়, 4 পা উপরে তোলা, মাঝে মাঝে কোনো রকমের সুর তুলে বাঁচানোর কাতর আরতি। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের। বনকর্মীদের পৌঁছানোর আগেই চা বাগানের শ্রমিকরা নিজেরাই হাতির শাবককে বাঁচানোর চেষ্টা করেন। বেশ কয়েক ঘন্টার চেষ্টার পর উদ্ধার হয় হস্তি শাবক। এখানে আধা ঘন্টার মতো আটকে ছিল, তারপরে ওখান থেকে রেস্কিউ করে মানে ওর দলের সঙ্গে আস্তে আস্তে মানে মিলাই দেওয়া হয়েছে। এখন এখানে স্টে করা হবে, তারপরে সন্ধ্যা হলে তখন রেতি ফরেস্ট বা যেদিকে যেতে চায় সেদিকে ড্রাইভ করা হবে। ডুয়ার্সের এই বৃষ্টিতে তো জঙ্গলে বিভিন্ন এলাকার জন্তুদের খাওয়ারের জন্য বন্য জন্তুদের কোথাও পুকুর করা থাকে, কোথাও নদীর সেখানটার ভেতর দিয়ে যাচ্ছে। এই কারণে বন্য জন্তুদের খুব অসুবিধা হচ্ছে। হাতির হানায় এমনিতেই তটস্থ চা বাগানের শ্রমিকরা। মৃত্যুর ঘটনাও নতুন নয়, প্রায় প্রতিদিনই নষ্ট হয় ফসল, ঘরবাড়ি। তবু আতঙ্ক কাটিয়ে দুঃখ সরিয়ে রেখে হস্তি শাবককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী, নিউজ 18 বাংলা। অর্জুন গোবিন্দ নারিঙ্গনেকার। এই অর্জুন গোবিন্দ নারিঙ্গনেকারের বয়স 101 বছর। কোভিড-19 আক্রান্ত ছিলেন, হাসপাতালে ভর্তি ছিলেন। আগামীকাল তার জন্মদিন, কিন্তু তার আগেই সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন। হাসপাতাল কর্মীরা ছাড়লেন না, আগাম জন্মদিন পালন করেই ছাড়লেন তাকে। आगरा